আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুব সৈকত। দর্শক, আপনারা জানেন যে মাই টিভি সংবাদে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বিশেষ করে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তা হচ্ছে রাষ্ট্র সংস্কার। শত শহীদের রক্তের বিনিময়ে আবারও এই 2024-এ এবং শত শত ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ, যে নতুন বিপ্লব, যে নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ আবার এসেছে, সেই বাংলাদেশের স্বপ্নের কথা বলাকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। আপনাদেরও আগ্রহের কেন্দ্রবিন্দু তাই কোথায় যাচ্ছে দেশ, এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী যে আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে, বিগত সরকারের পতন হয়েছে, সেই পতন হওয়ার মাধ্যমে যে দেশটি এসেছে, সেই দেশটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, কোথায় যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ, আমার ডান দিকে রয়েছেন আপনাদের অতীব পরিচিত শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে স্বাগত জানাচ্ছি বাবুল ভাই। আমার বাঁ পাশে রয়েছে যথারীতি অনেকদিন থেকেই আপনারা দেখছেন যারা এই প্রজন্মের অহম এবং আমাদের দেশের অহম, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কারী, এবং আজকে আমরা এনেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন সমন্বয়কারীকে। আমার বাঁ পাশে প্রথমেই রয়েছে হাসিবুল হোসেন শান্ত, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষার্থী। স্বাগত জানাচ্ছি শান্ত। এরপরই রয়েছে আরেকজন সহ সমন্বয়ক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমাকেও স্বাগত জানাচ্ছি, তাহসিমুজ্জামান। আমরা বাবুল ভাই আজকে তুমি করেই বলছি, আসলে তোমাদের যে কাজটা সেটা আসলে রেসপেক্ট দিয়ে কথা বলার প্রয়োজন, কিন্তু আমরা ভালোবাসার জায়গা থেকে তুমি বলছি, তোমরা যদি আপত্তি না করো। না, আপত্তির জায়গা নেই। যে ফ্রেন্ডলি যে সম্পর্কটা আমরা চাই, এরকম একটা বাংলাদেশ মূলত, যে সম্পর্কটা শ্রদ্ধার বিভাজন না হোক, ফ্রেন্ডলি থাকুক কিন্তু সভ্য থাকুক। বাবুল ভাই, আমরা অন্য সময় আপনাদেরকে মানে চেষ্টা করি যারা বিপরীত দিকে বসে তাদের একটু সমান সমান সময় দিতে, এবং আপনারা মধ্যমণি থাকেন। আজকে কিন্তু মধ্যমণি ওরা, তেমনি ওদের কথা আমরা একটু শুনবো এবং সেখানে আপনার সম্পৃক্ততা আমরা করব। আমি প্রথমেই ডাকনাম শান্তর কাছে ফিরতে চাই। আমি যতটুকু শুনেছি তা হচ্ছে যে ভোলার লালমোহনে তোমার পরিবার থাকে, তুমি পড়াশোনা করেছো বরিশালে বিএম বিশ্ববিদ্যালয় কলেজে ইন্টারমিডিয়েটে, তারপরে এখানের বিশ্ববিদ্যালয় বেসরকারিতে পড়ছো। আমি প্রথমেই অনেকগুলো বিষয় হয়তো কথা পরে বলবো, কিন্তু প্রথমেই একটু আমাদের দর্শকরা যে আগ্রহের জায়গাটা জানতে চায়, বাবুল ভাই নিশ্চয়ই স্বীকার করবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছিল তাদেরকে অনেকটা বলা হতো যে ঠিক আছে, তারা মনে হয় অনেকটা ফার্মের মুরগির মতো, এরকম একটা বিষয়, সরি হ্যাঁ, এরকম হয়তো মনে করতো। তারা দেশের সামনেও নেই, পিছনেই নেই, সব সময় হয়তো একটা ডিভাইসের মধ্যে যুক্ত। আর বাংলাদেশে অনেকগুলো এলিট শ্রেণীর বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে, যারা হয়তো বা সেখানে মধ্যবিত্তরও পড়ার সুযোগ নেই। তো এই শ্রেণীর যারা, তারা উচ্চবিত্তের সন্তান, সুতরাং তারা এই দেশে কি হচ্ছে না হচ্ছে তাদের জন্য একদমই দ্রব্যমূল্য কোথায় যাচ্ছে, পলিটিক্স কোথায় যাচ্ছে, সেগুলো তাদের বিবেচ্য বিষয় ছিল না। তো সেই প্রেক্ষাপটে হঠাৎ করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, সেখানে তোমাদের ব্যাপক উপস্থিতি এবং অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেকেই শাহাদাত বরণ করেছে। আমরা একদম রামপুরা থেকে শুরু করে উত্তরা পর্যন্ত তোমাদের নেতৃত্ব দেখেছি। আমরা একটু প্রথমেই জানতে চাইব, শান্ত, তুমি নিশ্চয়ই তাহসিমও সমন্বয় করবে সেখানে, যে এই তোমরা কিভাবে সম্পৃক্ত হলে, কখন মনে করলে যে আসলে এখানে আমাদের সম্পৃক্ত হওয়া দরকার, অন্যদেরকে কিভাবে আনলে, এই গল্পটা একটু বলবো, আমরা যতটা কম সময় নিয়ে পারি। হ্যাঁ, আন্দোলনটা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই। তো 15 তারিখের দিকে মনে হয়েছে যে বাড়াবাড়ির পর্যায়ে, চরম পর্যায়ে চলে গেছে রাজাকার বলার পর থেকে। তো আমাদের আন্দোলন, আমরা মানে এই কোঠা বিরোধী আন্দোলনের সাথে ডিরেক্ট সমর্থন জানাইছি 15 তারিখে। তো 15 তারিখের পরে তারপরে 16 তারিখেই আমরা, ওই যে 16 তারিখের রাত্রে মনে হয় রাজাকার বলছিল, মানে 15 তারিখের রাত্রে 16 তারিখে পরের দিনে আমরা এই যে পুরা সম্মিলিতভাবে আবার সেই রাজপথ দখল, যে প্রগতি সরণি দখল করে আমরা ওইখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট বলছি, আমি স্পিচে বলছি যে ছাত্র সমাজ দেশের উত্তপ্ত আগুন নিয়ে খেলবেন না, আগুনে জ্বলে পুড়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন। এটা একদম মানে স্পষ্ট ভাষায়। তো তারপরেই
মানে আমরা যে একটা দেশের সভ্য দেশের এখানে জনগণ সমস্যা নিয়ে কথা বলতেই পারে বা যে কোনো দাবি বলতে পারবে, এই দাবির পরে এইটার যৌক্তিকতার ভিত্তিতে সরকার মেনে নেবে। সরকার অভিভাবকের দায়িত্ব পালন করে, দেশের মানুষের টাকায় সরকার চলে, এটার বন্টন করে, সরকার ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। তো এখানে কথা বলার পরেই যে দমন পীড়নের মাধ্যমে মনে হয় দেশের মানুষ পুরো একটা স্বৈরশাসনের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরা ওই যে রাজার আমলের যে ব্যাপারগুলো আসে, যে প্রজারা যা যা বলবে তাই মানতে বাধ্য। তো এই গণতান্ত্রিক জনগণের উপরে এভাবে দমন চালানো, আসলে এটাকে স্বৈরাচার ছাড়া আর কিছুই বলা যায় না। তো এরকম পর্যায়ে তখন আর মানে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আর সরকারি বিশ্ববিদ্যালয়, বিষয় হলো ছাত্র সমাজ ইতিহাসের শুরু থেকে যখন রাষ্ট্রীয় সংকট দেখা দিছে তখনই ছাত্র সমাজ আর ঘরে বসে থাকে নাই। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। সেই বাহান্নর ভাষা, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর যে স্বৈরাচার পতন, তো বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসে চরম দুরবস্থা থেকে উদ্ধারের নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। তো আমরাও যখন এই যে 17 তারিখে যে কফিন মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইখানে আমিও ছিলাম, টিয়ার শেল গুলি ওইটার একদম মধ্যে ছিলাম। তো তারপরে ওই দিন বিকালে গেলাম, 18 তারিখে আন্দোলন দুর্বার চরম পর্যায়ে। আমাদের ওই সময় দিনগুলা যে সকাল 8টায় বের হইতাম, আপনার ওই রাত্র 4টার দিকে ঘুমাইতাম, এগুলো অর্গানাইজ করে সবকিছু ম্যানেজমেন্ট, এখনো ওইভাবেই যাচ্ছে দিনগুলো। তো এই যে এইরকম যে ঘুম না যায় পুরাইয়ে, মানে আমরা দেখছি, আমরাও বলছি যে যে এর শেষ আমরা দেখে ছাড়বো। আমাদেরকে যেভাবে মানে ট্রিট করা হয়েছে, এটা তো সরকার সফটলি হ্যান্ডেল করতে পারতো, কিন্তু সে মানে দমন পীড়ন নীতি প্রয়োগ করছে। তা আমরাও জবাব দিচ্ছি যে আমরা এত বৃহৎ জনগোষ্ঠী, আপনার ম্যানেজমেন্টে তো কিছু সংখ্যক লোক থাকে, একটা কোম্পানির ম্যানেজমেন্টও তো এরকমই, সেম দেশটাও তো এরকম। এখানে যে এত মানে পুরা কোটি মানুষকে যদি দমন পীড়ন নীতিতে, এটা ভুল সিদ্ধান্ত ছিল। আর চরম পর্যায়ে এখন আমরা তো মুক্তি একদম। হ্যাঁ, আমরা তাসিম তোমার কাছে একটু যদি আসি, সেটি হচ্ছে যে একই রকম তোমাদেরও যে সম্পৃক্ততা, যেখানে ছিল হচ্ছে যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এরকম অবস্থা যখন দেশের, সেই হীরকের রাজার রাজত্বে তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তোমরা কিভাবে, তোমাদের সম্পৃক্ততা কিভাবে? যখন বাবুল ভাই আপনি দেখছিলেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে তার একজন পুলিশের একজন কর্মকর্তা দেখাচ্ছিল যে স্যার একটা গুলি মারলে একটাই যায়, একটা মারে একটা আহত হয়, একটাই যায়, আরগুলো যায় না, আরগুলো সামনে আগায়। আতঙ্কের ব্যাপার, আতঙ্কের ব্যাপার। এই যখন অবস্থা, তখন তোমরা একদম বই নিয়ে পড়ে থাকা, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তো প্রতিদিন পরীক্ষা বলা যায়, তো সেইটা কিভাবে, তোমাদের সম্পৃক্ততা কিভাবে? আসলে আপনি খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলছেন, কারণ এখন মনে হয় যে কাজটা করছি, প্রত্যেকদিন যে টিএসসিতে যাচ্ছি, প্রত্যেকদিন যে আবার ফেরত আসতে হচ্ছে নিজের এলাকা ঠিক রাখার জন্য, রাতকে রাত এলাকা নিরাপদ রাখার জন্য ঘুরছি, মনে হচ্ছে যেন ইউনিভার্সিটিতে ফেরত পড়াশোনায় চলে গেলে আরও সহজ হবে। কিন্তু এখন আমরা নেমেছি এই কারণে যে এরকম স্বৈরাচারী ভাবে যেন দেশটা না চলে, আর আমরা এখনো আছি ওই কারণেই। আমাদেরকে রাজাকার, এই আন্দোলনের আগে তুমি কি কোনো আন্দোলনে রাজপথে মিছিল মিটিং করেছো? আমি আমার নিজের বন্ধু স্টুডেন্ট ট্রাফিক প্রোটেস্টের আগেই মারা গিয়েছিল, তারপরে স্টুডেন্ট ট্রাফিক আন্দোলন হয়েছিল, তখন আমি নেমেছিলাম। তোমাদের মোস্টলি ছিল 18-এর যারা নিরাপদ সড়ক আন্দোলনে নেমেছে, তারাই, তার মানে ওখানের একটা সেই চেতনা ছিল। হ্যাঁ, অবশ্যই। তখন আবার এত বেশি দমনও করতে চেষ্টা করেনি, অবশ্যই করেছে আমাদের উপরে। আমি তখন আফতাবনগরে থাকি, আমাদের উপরে ইস্ট ওয়েস্টের মধ্যেও আমাদের উপরে টিয়ার শেল ছাড়ছে, কিন্তু এইভাবে নির্মমভাবে গুলি করা, এটা তখনও দেখি নাই। এটা যখন দেখতে পারছি স্পেশালি 18 তারিখে আমরা বসুন্ধরা গেট দখল করেছিলাম বাংলা ব্লকের নামে। আমরা চেষ্টা করছিলাম ব্র্যাকের দিকে আগাতে, কারণ ব্র্যাকের ওদিকে খুব খারাপ ধরনের সংঘর্ষ হচ্ছিল। ওদিকে আমাদেরকে টিয়ার শেল দিয়ে গুলি দিয়ে ব্যাক করতে চেষ্টা করছে, তাই আমরা বসুন্ধরা আবার ব্যাক আসি। কিন্তু বিকালবেলা দেখা যায় একজন কমিশনার নিজে বন্দুক নিয়ে নামে নড্ডার লিংক রোডে। সে আমাদের স্টুডেন্টদের উপরে, সাধারণ স্টুডেন্ট, আমরা কোনোভাবে কোনো ধরনের সংঘর্ষে লাগতে চাচ্ছি না, আমরা জাস্ট দাঁড়ায় আছি যে আমরা এদিকেই অবস্থান রাখবো, আমাদেরকে এই দিক থেকে সরাতে পারবেন না, গুলি চালানো শুরু করলো। আমাদের ওদিক থেকে মানুষদেরকে হসপিটালে নিতে হলো। তখন আসলে এটা চিন্তায় ছিল না যে আমরা এখান থেকে যাই গিয়ে আমরা এটা বন্ধ করে ফেলি, কারণ এভাবে যদি আপনার সামনে একটা মানুষ
এইভাবে হত্যা করতে চেষ্টা করে আপনার পাশের মানুষজনকে, কে জানে যে আপনি পরের দিন হবেন না। আমি যদি এখান থেকে চলে যেতাম রাজপথ থেকে, আমার পুরো তো পরের দিন এই অবস্থা হতে পারে। আমি তো বলতে পারবো না যে আমার উপরে কোন দিন গুলি চালাবে। তোমাদের প্রথম থেকেই কি পরে তো অনেক সম্পৃক্ত হলো, এই সম্পৃক্ত যারা হয়েছে তাদের কি তোমাদের ইনফ্লুয়েন্স করতে হয়েছে, না ওরাই নিজের তাগিদে চলে আসছে? আমি বলবো যে আমাদের ইনফ্লুয়েন্সের চেয়ে বেশি ওরা জাস্ট ডাক খুঁজছিল। সবাই চাচ্ছিল রাজপথে নামতে, কিন্তু ওরা জাস্ট চাচ্ছিল যে কেউ একজন ইশারা দেন আমরা আসব, কেউ একজন বলেন আমরা কোথায় আসব। এখানে কেউ, আমি বলবো না যে বাসায় বসে থাকতে চাইছে নিরাপদে, এবং যারা থেকেছে বাধ্যতামূলক তারা থেকেছে কারণ তাদের বাবা মা হয়তো বা ভয় ভীতি কারণে থাকতে দেয়নি। আমার নিজের মাও, আমার বাবা আর নেই, কিন্তু আমার মা, আমি একমাত্র সন্তান এখন দেশে, আমার বোন আছে বাইরে। আমাকে তো এগুলো যদি জানতো সে যে আমি বাইরে রাস্তায় রাজপথে এরকম পুলিশের সংঘর্ষে আমি আসছি, তাহলে এটা তো সে অবশ্যই দিত না। আমি যাচ্ছি বলতে যে আমি ইউনিভার্সিটি ফ্যাকাল্টিদের সাথে দেখা করতে যাচ্ছি, ওটা বলে আমি আর কি দেখছি যে আমার পাশের বন্ধুগণরা নিরাপদ আছে নাকি না, যে স্যালাইন দিচ্ছি, অনেকজনই আসছে বিতরণ করতে, ওদের সেফটির জন্যই আমরা গিয়েছি মূলত। কিন্তু তারপরে আর কি এই অবস্থায় আমাদের পাশে স্টুডেন্ট যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ওর পাশের ছাত্রবৃন্দদেরকে ডেকেছে আন্দোলনে নামার জন্য, সবাই সবারটা করেছে। আমরা ফিরবো তোমার কাছে, আমি একটু বাবুল ভাই, শহীদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনি কৃষক দলের নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা বিভিন্ন সময় বিএনপি মহাসচিব সহ বা অন্য অন্য দলের শীর্ষ নেতারা যারা যুগপৎ আন্দোলনে আছেন তাদেরকে প্রশ্ন করতাম যখন যেতাম যে কবে আপনাদের সেই বিজয় হবে বা আন্দোলন কবে, আপনারা জনগণকে আহ্বান জানাচ্ছেন কবে নামবে, তারা বলতেন যে দিনক্ষণ নাই, আপনারাও বলতেন। কিন্তু আপনাদের মনে কি মানে যখন এই আন্দোলন শুরু হলো আপনাদের ভাবনাটা আসলে কখন মনে হয়েছে যে এই আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে যাবেই? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের দুই তরুণ তুর্কি, আমাদের শান্ত এবং তাহসিন, যারা এই মহিমান্বিত বিপ্লবের অগ্রসেনানী এবং দর্শক শ্রোতা, সবাইকে আমার সালাম অভিবাদন। শোনেন, এই বিপ্লবটা তো অনিবার্য ছিল আসলে। আপনার এখানে অসংখ্যবার আমরা কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি যে বাংলাদেশের যে বিগত দিনের শাসন বাস্তবতা, রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর মধ্য থেকে এই বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল এই পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে ছিল, এটা আমরা বুঝতাম। আমরা বিরোধী রাজনীতি করেছি, সরকারের দমন পীড়নের অসংখ্য শিকার হয়েছে, 128টা মামলার আসামি, 3টা মামলায় কনভিকশন। এর মধ্য দিয়ে আমরা কথা বলেছি, লড়াই করেছি দীর্ঘদিন। এবং এই লড়াইয়ে আমার সংগঠনে, আমি যেই সংগঠনে, সেই সংগঠনের 5 জন কর্মী নিহত হয়েছে। আমার ছাত্র দলেরও 31 জন আমরা আজকে হিসাব দিলে নিহত হয়েছে, ওরা তো অসংখ্য হয়েছে। তো অনেকেই হতাশ হয়েছে, অনেকেই, এবং কেউ কেউ ভেবেছে যে এই রিজিমটা কি শেখ হাসিনার মৃত্যু অবধি কেউ তাকে সরাতে পারবে না, বা আপনাদের মধ্যে থেকে অনেকেই বলবার চেষ্টা করেছে ইনিয়ে বিনে বিকল্প কি? আমরা না, আপনাদের মধ্যে থেকে তারাও কিন্তু যে বিকল্পটা কি, জি আপনি দেখছেন যে বিকল্প কি। আমি একটা কথা বলতাম যে মৌলানা দার্শনিক ইসলামী চিন্তাবিদ জালালউদ্দিন রুমি কমি, ওনার একটা কথা যে যখন পৃথিবীর সব আলো নিভে যাবে তখন ফুলকির মধ্য থেকে অগ্নিস্ফুলিঙ্গের যে জন্ম নিবে, সেই আগুনের লেলিহান শিখা দাবিয়ে রাখার শক্তি কারো নাই। সেটা আমাদের সেই ছাত্ররা সেটা আমাদের দেখিয়ে দিয়েছে। আপনি যেটা বলছিলেন যে আমরা খুব বিরক্ত ছিলাম এই জেনারেশনটাকে নিয়ে, অনেকেই, যারা ইন্টারনেট জেনারেশন বলতাম আমরা, এরা পরে পরে খায় ঘুমায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়দের মধ্যে চেতনা নাই, দেশ নাই, পৃথিবী নাই, এদের মধ্যে কি অধিকারের বাস্তবতা নাই, এদের মধ্যে আগুন নাই। কেন নাই? কারণ আমাদের ইতিহাসটা তো ছাত্র আন্দোলনের ইতিহাস। আমাদের যে ইতিহাস আপনি বলেন 52, 62, 69, 71, 90, যাই বলেন, আমাদের যা কিছু অর্জন, এই ছাত্র রাজনীতি কিন্তু তার সূচনা করেছে। সেই ছাত্ররা যখন জেগে উঠছে না, বারবার এদেরকে দাবিয়ে রাখা হয়েছে ভয় দিয়ে। বিভিন্ন ক্যাম্পাসে আপনি দেখেছেন যে এই শাসক লীগের হেলমেট লীগ, এই লীগ, এই নানানভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে, এবং শুধুমাত্র ছাত্র না, এখানে শিক্ষকের নামে একটা কলঙ্কজনক একটা বাস্তবতা তৈরি করা হয়েছে। দলবাজ অসংখ্য শিক্ষক যারা বিবেক, বোধ, নীতি, মানবতা, আদর্শ সব কিছু বিসর্জন দিয়ে তিনি যে শিক্ষক সেটা ভুলে যেতেন।
উৎকৃষ্ট আওয়ামী লীগের যতটা শিক্ষক তার চাইতে বেশি আওয়ামী লীগের ভূমিকা পালন করেছে অসংখ্য শিক্ষক। এইসব দেখে আমরা খুব কখনো কখনো যে হতাশ হইনি তা না, কিন্তু এদের মধ্যে যে আগুনের যে লেলিহান শিখা তুষের আগুনের মতো জ্বলছিল সেটা তারা দেখিয়ে দিয়েছে, এবং তাদের যে শক্তি, আমরা এই শক্তিকে স্যালুট জানাই। আমরা অনেক বিপ্লবের ইতিহাস জানি, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, তারপরে অক্টোবর বিপ্লব, রুশ বিপ্লব বলেন, যাই বলেন, পৃথিবীর যত বিপ্লব আমি মনে করি, ইভেন মুক্তিযুদ্ধ যাই বলেন, এই যে বিপ্লব, এত বড় বিপ্লব আমি জানি না। মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়েছে ঠিক, কিন্তু আমি সেটা বুঝবার বয়স আমার কিছুই হয়নি। কিন্তু এই বিপ্লবটা, এই বিজয়টা যে আমরা দেখবো, এইভাবে দেখবো, এটা আশা করেছি, কিন্তু কখনো কখনো হতাশ হয়েছি, এটা সত্য। বুকের মধ্যে স্বপ্ন ছিল, কিন্তু হবে যে সেটি, হ্যাঁ স্বপ্ন ছিল, কিন্তু যেভাবে এই রাষ্ট্রটাকে, এই দেশকে দাবিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 15 বছর, এখানে নীতি আদর্শ, ওই যে নবারুণ ভট্টাচার্যের সেই কথা যে আমি এই রাষ্ট্রকে চিনি, তার পরিণতিও জানি, আমি শুধু দেখছি যে সে কতটা ভণ্ড, প্রতারক এবং জোচ্চর হয়ে উঠতে পারে। তাই হয়েছিল এই রাষ্ট্র, তাই হয়েছিল ভণ্ড, প্রতারক এবং জোচ্চর। এত মিথ্যা, এত অন্যায়, এত খুন, এত রক্তপাত আমাদের জীবদ্দশায় মুসলিনী হিটলার আমলের মতো কখনো কখনো আমার মনে হয়েছে। তো সেই জন্য বলি যে ছাত্রদেরকে আমরা স্যালুট জানাই, তারা আমাদেরকে পথটা দেখিয়ে দিয়েছে, আমরা আমাদের সাথে ছিলাম, আমরা দীর্ঘদিন লড়াইটা করেছি, তারা লড়াইটার পরিসমাপ্তি করেছে। আমি চাই যে এই যে আন্দোলনের মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়ে যে একটা বিজয় সূচিত হলো, সেই বিজয়টাকে আমরা সঠিক পথে, অনেক বছর চলে গেছে, 53 বছর, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। এই বিজয়ের পরেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি সহ, তারা বলেছেন যে এই বিজয় নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র। হ্যাঁ, সেটা আসছি আমি, জি সেটা আসছি। শোনেন, পরাজিত, এবং আপনারা দুদিনের অবস্থান কর্মসূচিও দিয়েছেন। শোনেন, পরাজিত শক্তি তো, তারা 7 দিনের একটা কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চলছে, আমি জানি। শোনেন, পরাজিত শক্তি তো থেমে থাকে না, অপশক্তি বলেন, ওই নাৎসি নাজি, তাদেরও এখনো বংশধর আছে, তাদেরও অনেকে ওন করে, কেউ কেউ আছে। তো এখানে থাকবে না সেটা বিশ্বাস করি না, আছে। এবং বিশেষ করে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করলাম সময়গুলা, দেশটা, এই ষড়যন্ত্র তো আছে। হ্যাঁ, সেই জন্য আমরা কোনো কিছুকেই ছোট করে দেখছি না। তবে ছাত্র সমাজ সচেতন আছে, আমরা দেশবাসী, আমাদের সংগঠন, আমরা সকলেই সজাগ আছি। আমরা বিশ্বাস করি এরা আর বাংলাদেশের মানুষের কাছে আর কোনোদিন গ্রহণযোগ্যতা পাবে না, এদের অবস্থান হবে না, এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না, এবং দেওয়া হবে না এই রাষ্ট্রের স্বার্থে, এই দেশের স্বার্থে। এবং এটাও বলে রাখছি, ভবিষ্যতে আর কেউ যাতে কোনো ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা না করতে পারে, সেই সমস্ত পথও আমাদেরকে বন্ধ করতে হবে। জি বল ভাই, আমি একটু শান্তর কাছে যেতে চাই, এবং তুমিও তাহসিনও একটু, তাহসিম, ডাক নাম কি তাহসিমি? জি, তাসিম। তাসিম, ওকে। সেটি হচ্ছে বাবুল ভাই বলছিল যে শিক্ষকদেরও কথা বলছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তোমরা যখন আন্দোলন করলা, সেখানে শিক্ষকদের ভূমিকাটা কি ছিল? তোমরা কি সহযোগী হিসাবে পেয়েছিলা তাদের? আসলে মানে আমাদের সিস্টেমগুলো এরকম ভাবে, এই যে উনি বলছেন যে, সরি ভাই, আমি একটু কারেকশন দেই, আমি শিক্ষকদের কথা বলেছি, কিন্তু সব শিক্ষক না। এখনো আমাদের অনেক বিবেকবান শিক্ষক আছে, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে তারা এত কিছুর মধ্যেও নেমেছিল, আমরা দেখেছি। হ্যাঁ, সেটাই। একটা রাষ্ট্র কতটা মানে চরম দুরবস্থায় গেলে একজন মানুষের নামে 128টা মামলা দিতে পারে। 400 মামলাও আছে। হ্যাঁ, 400 মামলাও আছে। আমি জানি যে 70 থেকে 80 লাখ মনে হয় মামলা আছে। তো একজনের নামে 400 থেকে 500 মামলা, টোটাল মানে মামলার পরিমাণ 70 থেকে 80 লাখ। তো একজনের নামে মানে 128টা মামলা, মনে হয় যে মামলা দিলে আর হলো এটা দিয়ে মানে নির্যাতন করা গেল। এর যে একজনের নির্দোষ মানুষের নামে মামলা দিলে এর যে প্রতি একটা মানে ফিডব্যাক পাবে, বা যদি হয়রানিমূলক মামলা দেয় এর যে জরিমানা হবে, বা একটা রোষানলে পড়বে আইনি ব্যাপারে, ওইরকম কোনো ভয় বা ওই যে বাদী যারা হয়েছে তাদের মধ্যে নাই। একটা অপশাসনের চরম দুরবস্থার একটা প্রকাশ হলো এই মামলা। হ্যাঁ, গায়েবী মামলা, এই মরে গেছে তার নামে মামলা। তো আমাদের পুরা সিস্টেমগুলো এরকম মানে এভাবেই দখল করা হয়েছে, যার জন্য স্যারেরাও চাইলেও পারে নাই, মারা গেছে, তাকে অ্যারেস্ট করতেও গিয়েছে স্যারেরা বিবেকের তাড়না। কারণ আমরা তো শিক্ষকদের কাছ থেকে মানে শিখি, আমাদের বিবেক মার্জিত হয় শিক্ষকদের কাছ থেকে, ওদের শুনে শুনেই তো এই যে আমরা আজকে যেই মেধাবী বা আমরা যেই চির অন্যতম অমরশীর, এটার পুরাটা কৃতিত্ব তো আমাদের শিক্ষক সমাজের। তো এখানে শিক্ষকরা আমাদেরকে সবসময়, আমি ক্লাসে অনেক শিক্ষকদের মুখে হতাশা পাইছি, আমি বলছি যে স্যার আমরা পারবো, আমি সব এই সিস্টেম উড়িয়ে দেবো, এইভাবে বলছি। তো বলছে যে পারবা, তবে পারো এটা চাই।
তো আমরা এই শিক্ষক সংখ্যাটা কেমন ছিল? বিরোধী বেশি নাকি এই তোমাদের উৎসাহ দেওয়ার সংখ্যাটা বেশি ছিল? উৎসাহ দেওয়ার সংখ্যাটা বেশি ছিল। আমাদের অ্যাটলিস্ট আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন ধরনের দলীয় বোধ করতে হয় না, তারা নিজেদের প্রকাশ্যটা ভালো মতোই রাখে ক্লাসের মধ্যে। আমাদেরকে সবসময় শিখায় যে আমরা যেন ক্রিটিক্যাল থিঙ্কিংটা রাখি, যে জিনিস যেন ঠিক পথে নিতে পারি। আমি বলবো যে ওদের ভূমিকা প্রচুর ছিল। আমাদের অ্যাটলিস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আমাদের শিক্ষকরা প্রথম থেকেই 17 তারিখ থেকে ওরা সাপোর্ট দিয়েছেন। হসপিটালে আমাদের কর্তৃপক্ষরা আসছিল যেন স্টুডেন্টদেরকে বিনামূল্যে চিকিৎসা, ট্রিটমেন্ট এগুলো সব কিছু করে তাদেরকে ঠিকমতো ট্রান্সপোর্ট দিতে পারে। এবং 18 তারিখ যখন আমি আন্দোলন থেকে বাসায় ফিরি, আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাস তো করোনার টাইমে গুগল ক্লাসরুমে শিফট হয়ে যায়। ওইখানের পোর্টাল এখনো ইউজ হয়। টিচাররা ওইখানে মেসেজ দিচ্ছে যে আশা করি এখন তোমরা আর পড়া নিয়ে চিন্তা করো না, তোমরা এখন নিজেদের ব্যবস্থাপনা দেখো, নিজেরা নিরাপদ থাকো, আর বাংলাদেশের কে স্বৈরাচার ফ্রি করার জন্য। আমাদের শিক্ষকরা হাসপাতালে আসছে, ট্রিটমেন্টের টাকাও দিছে, কিন্তু বলছে আমার নাম বলো না বাবা, ঝামেলায় পড়ে যাব। ওরা কৃতজ্ঞতা চায়নি। তাহলে বুঝছেন যে নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তাদের মধ্যে দেশের তাগিদ বা দেশপ্রেমের জায়গা বা যেটা দায়িত্ব, জাগরণটা বাবুল ভাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, দায়িত্ববোধ ছিল, কিন্তু নাম প্রকাশ করলেই যে তুলে নিয়ে যাবে। টিচাররা তাদেরকে গিয়ে হেল্প করে, হ্যাঁ টাকা দিছে, আমাদের চিকিৎসার জন্য উৎসাহ দিছে, কিন্তু নাম প্রকাশ যেন না করি, ছবি তুলতে দেয় নাই, বাবা ছবি তুলো না, কোনোভাবে যেন আমাদের নাম লিখ না হয়। ভয়ের সংস্কৃতি কি ভয়, সব জায়গায় শিক্ষক সমাজ থেকে শুরু করে সব জায়গায় এরকম ভয় দিয়েই মূলত দমে রাখার চেষ্টা করছে। এবং আন্দোলন শেষ হওয়ার পরে আমাদের এমন এক শিক্ষক যে সবার সামনে মুখ দেখিয়েছে, তার বাসার মধ্যে দেখা গিয়েছে ছাত্রলীগ তার বাসায় যেয়ে তাকে ডাকছে। আন্দোলন শেষ হওয়ার পরের দিনই সন্ধ্যাবেলা 5 তারিখের পরের, হ্যাঁ, তারপরে উনি আমাদেরকে জানালো এই খবর যে তার এখন তার নিজের বাসা ত্যাগ করতে হচ্ছে তার ফ্যামিলির সাথে থাকার জন্য। আমরা এবং এখন দেখতে হচ্ছে যে শিক্ষকদেরকেও আমরা কি নিরাপদ রাখতে পারি নাকি এগুলো। আমি এই গল্পটা শুনবো, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। আশা করি ফিরে এসে আবারও সঙ্গে পাবো আপনাদের। আরো একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি আমাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন দেশের যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা আমরা বলছি। আমরা বিরতির আগে ছিলাম, আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের দুইজন আমাদের অহমের দুই শিক্ষার্থীর সাথে আমরা একটু ফিরছি। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে প্রথমেই যে জানতে চাওয়া, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয়, সজীব ওয়াজেদ জয়। কি বলবো তার কথা, বলেন তিনি কখন বাংলাদেশে আসছেন, কি রাজনীতি করেন, আদৌ কোনো বাংলাদেশের মানুষের সেন্স, বাংলাদেশের মানুষের অনুভূতি, বাংলাদেশের মানুষের রাজনীতি, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষের নিপীড়ন, এগুলো সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা আছেন? তিনি ভালো বাংলা বলতে পারেন? ওই অনেকে দুষ্টামি করে বলে 5,500, আসলেই তো উনি হঠাৎ করে কখন কি বলেন উনি জানেন না। প্রথম দিন বললেন বাংলাদেশের মানুষের কি হবে তাচ্ছিল্য করে, একটা হুমকিও দিয়ে। সেটা তো আমাদের দেখার বিষয় না, শেখ হাসিনার দেখার বিষয় না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ বুঝবে। শেখ হাসিনা আর রাজনীতি করবেন না। আবার পরের দিন বললেন শেখ হাসিনা রাজনীতি করবেন, তিনি দেশে আসবেন, তিনি এটা করবেন ওটা করবেন। আবার বলছেন বেগম খালেদা জিয়ার সাথে অন্যায় করা হয়েছে, তাকে জেলে আটক রাখা ঠিক হয়নি। হ্যাঁ, উনি আবার বিএনপির সাথে রাজনীতি করতে চান। ওনার যে এই যে বোধ কথা, এতদিন কোথায় ছিল? এতদিন তার এই চেতনা কোথায় ছিল? ওনাকে নিয়ে আমাদের কোনো চিন্তা না, উনি বাংলাদেশের কোনো রাজনৈতিক এলিমেন্ট না, আর হওয়ারও সুযোগ নাই। তার যে সাবেক প্রধানমন্ত্রী তো ভারতে আছে, তার যে বুদ্ধি জ্ঞান, তার যে চিন্তা চেতনা, আমরা বিশ্বাস করি না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক অনুষঙ্গ সজীব ওয়াজেদ জয়ের হবার মতো কোনো ক্যাপাবিলিটি বা তার সেই যোগ্যতা, তার সেই মেধা বা তার সেই প্রজ্ঞা বা তার সেই চিন্তা আছে। অতএব উনি কি বললেন না বলেন এটা আমাদের কোনো ম্যাটার করে না। নয়াদিল্লি নির্বাচন আয়োজনের, সেটাই তো দেখেন, তারা বারবার বলেছে যে আমরা পাকিস্তানের দালাল। কথা বললেই
আপনি ভোট চুরির বিরুদ্ধে কথা বলবেন, বলে পাকিস্তানের দালাল রাজাকার। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, লুণ্ঠনের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে ট্যাগ দেবে আপনি রাজাকার, আপনি বলতে পারবেন না। আপনি এই ব্যাংক চুরির বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে, শেয়ার মার্কেটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে আপনি যাই বলবেন, বলবে যে এরা কি পাকিস্তানের চর, এরা রাজাকার, এরা দেশদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী। হ্যাঁ, অথচ একটা মানুষ যাদেরকে এগুলো বলেছে, একটা মানুষ কি পাকিস্তানে গিয়েছে কখনো? এই যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, পালাইতে গেছে, আশ্রয় চাইতে গেছে, আপনি কোড আনকোড আপনি বলতে পারবেন, রেকর্ড দিতে পারবেন? আর আমরা যাদেরকে বলেছি যে ওইসের দালাল, ওই যে মৌলানা ভাসানীর একটা কথা আছে যে পিন্ডির দাসত্ব ছিন্ন করেছি, জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। তারা দাসখত দিয়েছিল দেশটাকে। আমরা অনেক কিছু দেখছি, আরো দেখবেন, আপনারাই তো বের করতে পারবেন যে কি হয়েছে এই মানে ইসের নামে, এই গণতন্ত্রের নামে, বাংলাদেশে হাসিনার নামে। বলেইছে তো যে দিল্লিকে যা দিয়েছি, ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে। একজন বলেছেন স্বামী আর স্ত্রী, সেজন্য অনেকে দুষ্টামি করে বলে যে স্ত্রী তো স্বামীর দেশেই যাবে, আর কোথায় যাবে। তো এখন তাদের সেই পুরনো অভ্যাস, দিল্লির কাছে নির্বাচন 90 দিন এর মধ্যে নির্বাচন আদায়ের জন্য ওনারা দিল্লির কাছে বলেন, আর বাংলাদেশের মানুষের কোনো মূল্য ওনাদের কাছে নাই। আগেও ছিল না, এখনো নাই। বাংলাদেশের মানুষও সেটা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষও সেটা দেখে দিয়েছে যে ওই যে কি যেন বলে গ্রাম অঞ্চলে আমারে, সেই দিন নাইরে নাতি খাবলায় খাবলায় ছাতু খাইতি। তো ওই ছাতু খাওয়ার দিন আর বাংলাদেশে আসবে না, আসতে দেওয়া হবে না। আমরা ইন্ডিয়ার কথা যদি বলি না কেন, এই বিষয়গুলো থাকার পাশাপাশি আপনি দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যখন হচ্ছিল, অ্যাটাক হচ্ছিল, তখন কিন্তু ইন্ডিয়ার অনেক প্রদেশই এই শিক্ষার্থীদের পক্ষে কিন্তু নেমে। চমৎকার কথা বলেছেন। শোনেন, ভারত রাষ্ট্র, ছোট করে বলি, প্রতিবেশী বদলানো যায় না। ভারতকে আমরা প্রতিবেশী, তাদেরকে আমরা বদলাইতে পারবো না। ভারতে অনেক বিবেকবান মানুষ আছে, অনেক অসাম্প্রদায়িক মানুষ আছে, তারা এই আন্দোলনের সমর্থন দিয়েছে এবং তারা ভারত সরকারের যে বাংলাদেশের নীতি, এই নীতিকে তারা সমর্থন করে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা ভারত সরকার, রাষ্ট্র এগুলো আলাদা, রাষ্ট্র আলাদা। আমরা ভারতের যে শাসক গোষ্ঠী, তাদেরকে আমরা বলবো আপনাদের বোধোদয় নিশ্চয়ই হয়েছে, হবার কথা। আপনারা যেই নীতি এখানে প্রয়োগ করেছেন, সেই নীতি যে অকার্যকর, মানুষ যে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন। আগামীতে বাংলাদেশের মানুষের সাথে আপনাদের বন্ধুত্ব হতে হবে। একটা ফ্যাসিস্ট শক্তি চক্র, একটা গণবিরোধী চক্র, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনারা যে দানব তৈরি করেছেন, সেটা আপনাদের ভুল নীতি ছিল। আশা করি আগামী দিনে আপনারা সেই জায়গা থেকে সরে আসবেন। আমি আসলে আবারও তোমাদের কাছেই আসি, শান্ত এবং তাসিম। সেটি হচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিগত সরকারের বেশ কিছু মন্ত্রী, উপদেষ্টা এবং প্রশাসনের তোমাদের যে রেজিস্ট্যান্স উইক, সেই উইকের যে 4 দফা দাবি, তার মধ্যে অনেকগুলো বেশ দাবি ছিল যে যারা গণহত্যার সাথে জড়িত সেই তাদের ব্যক্তি, দল, প্রশাসনের ব্যক্তি, তাদের শাস্তির আওতায় আনা। ইতিমধ্যেই কিন্তু আইন উপদেষ্টা বলেছেন যে ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা, এবং তা ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানের স্পেশাল ট্রাইব্যুনাল না, বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে, এই বিষয়গুলো বলেছে। এবং আজকে 10 দিনের রিমান্ড দিয়েছে হচ্ছে সাবেক আইনমন্ত্রী, সাবেক উপদেষ্টা তাদেরকে। এই যে বৈষম্যহীন দেশ গড়ার তোমাদের যে কালকেই তোমরা দাবিগুলো তুললে, আজকে এই যে কিছু তার বাস্তবায়ন শুরু হয়েছে, এইগুলোকে তোমরা কিভাবে দেখছো? আমাদের এই আন্দোলনে আসলে প্রতিনিধি কারা? এই যে এই ফ্ল্যাগটা কাঁধে নেওয়ার দায়িত্ব হলো আমি ছাত্র, এই বাংলাদেশের দায়িত্ব আমার কাঁধে। এই আন্দোলনে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী মহানায়ক। এই সরকার, এই যে বর্তমান যে সরকার, এই সরকার আমি মনে করি যে বাংলাদেশের, আমরা তো একদম এরকম পর্যায়ে এসে এই আন্দোলনে আগেছি যে রাষ্ট্র সংস্কারের জন্যই আমাদের পুরা, যে এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নাই, রাষ্ট্র সংস্কার করা লাগবে, এই স্বৈরাচার পতন করা লাগবে, এই অপরাজনীতি দেশ থেকে মোছা লাগবে। তো এই পর্যায়ে আইসা ছাত্র সমাজ এই সরকারের প্রতিনিধি, পুরা দেশের মানুষ, ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশে মনে হয় না এর চেয়ে শক্তিশালী কোনো সরকার বিগত কখনোই নির্বাচনের মাধ্যমে মানে সংগঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে আপনার আয়সা ভোট দেয়, কিন্তু ভোট জালিয়াতি হয়, কিন্তু এখানে মানুষজন, সারা দেশের মানুষ রাজপথে আয়সা এই সরকারের মানে ক্ষমতায় বসাইছে। আর আমাদের মূল ফোকাস এখন রাষ্ট্র সংস্কার। এই যে রাষ্ট্রের অপশাসনের মধ্যে যারা যারা জড়িত, পুরা এই ব্যবস্থাপনা পুরা অরাজকতা করছে যারা, সবাই আমরা আইনের আওতায় আনবো। আমাদের প্রথম যেই মানে গোড়া ছিল, সেই গোড়া ছিল স্বৈরাচার হাসিনা, ওরা আমরা উপরে ফেলেছি। এখন আমরা এর
ডালফালা যা আছে এগুলার এই যে ছাঁটাই করব, পুরা আমরা রাষ্ট্র কাঠামোরে একদম একটা সভ্য, সবার জন্য নিরাপদ, মানুষের অধিকার নিয়ে কোনো তালবাহানা করার সুযোগ হবে না কোনো রাজনৈতিক দলের, ওই রকম ব্যবস্থাপনায় নিয়ে তবেই আমরা এই পতাকা তারপরে রাজনৈতিক বাস্তবতায় ফিরবো। রেজিস্ট্যান্স উইকের এইটা, এই যে শুরু সরকার যে কাজগুলো শুরু করে দিল, তারপরও রেজিস্ট্যান্স উইকের কতটা যথার্থ, বা এই উইক ডাকার, এই উইক পালনের তোমাদের যথার্থতা কতটুকু আছে? তোমার মনে হয় কথা রয়ে গেছে। হ্যাঁ, বলো। এই যে আপনারা যে 15 আগস্ট নিয়ে তালবাহানার একটা ব্যাপার দেখতে পাচ্ছেন, আমি একদম অনিয়ারে সারা দেশের মানুষের কাছেই বলতেছি, মানে আমি এখানে 75-এর সেই বাকশাল সম্পর্কে বলতে চাই। বাকশালে কি এরকম কোনো সুযোগ ছিল যে শেখ মুজিব ব্যতীত সাধারণ নাগরিকের মধ্যে থেকে কোনো প্রতিনিধি দেশ শাসন করবে? আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাকশাল মানে আজীবনের জন্য শেখ মুজিবই দেশ শাসন করবে, এটা একটা। আর এই যে 9 সাল থেকে এই যে 16 বছরের যে শাসন আমল, এই হাসিনাও মানে তার কোনো বিকল্প নাই, এ নীতিতে বিশ্বাসী। তো দেশের মানুষ, আমি 75 সালের এই গণহত্যা যেটা হয়েছে এটা কোনো রাজনৈতিক পরিবর্তনের মাধ্যম হতে পারে না, কিন্তু ওই সময় শাসনের পরিবর্তন দরকার ছিল। ওইটার জন্য আমি মানে দুঃখিত যে এইভাবে হওয়া উচিত ছিল না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে এরকম কোনো গণহত্যা আমরা চাই না, কিন্তু ওই সময় ওই শাসন ব্যবস্থা পতনের দরকার ছিল। আবার এই যে এখন 24-এ এটাও, এই যে আগস্ট যে শোকের মাস, আমরা একদম স্পষ্টভাবে বলতে চাই, এই যে জুলাই হলো শোকের মাস, এই আগস্ট হলো দেশের মানুষের মুক্তির মাস। এই দেশের মানুষের মুক্তির মাস হলো, অপরাজনীতির মুক্তির মাস হলো এই আগস্ট। আমি অবশ্যই 15 আগস্ট এটাতে মানে ব্যথিত, যেভাবে পরিবর্তন হয়েছে এটা কোনো সিস্টেম না, তবে অপশাসনের যে রাজনীতি এটা থেকে বাংলার মানুষ মুক্তি পাইছে। এই 24-এও পাইছে আগস্টে, সে 75-এও পাইছে আগস্টে। তো এখন যেটা বলছেন আপনার হলো যে এই যে এই ব্যবস্থাপনা, যে রেজিস্ট্যান্স উইকের এটা, তো এখন এই যে ধানমন্ডি 32 থেকে কালকে থেকেই তারা বলতেছে, মানে আমি মনে হয় যদি কোনো মানুষের বিবেক বোধের জায়গা থাকে ন্যূনতম, সে আমি আওয়ামী লীগ করি এই কথা বলতে তার ঘৃণায় মানে আত্মহত্যা করার কথা, নিজের প্রতি ঘৃণায় আত্মহত্যা। আমি ওইসব মানুষের মুখে থু দিতে, আমি ওইসব এক ধিক্কার জানাই, মানে ঘৃণা জানাই, চরমভাবে ঘৃণা জানাই যে তারা কিভাবে এখন আওয়ামী লীগ বলতে পারে, যে সরকার তাদের মানে তাদের ঘাড়ে ভর করে এরকম হাজার হাজার মানুষকে মারার পরে রাজপথে এখনো রক্তের ঘ্রাণ গন্ধ, রক্তের গন্ধ, আমাদের গায়ে এখনো মনে হয় যে রক্ত লেগে আছে, আমরা কিসের মধ্যে দিয়ে গেছি আমরা জানি। আমার নিজের হাতের ভিতরেও এখনো একটা বুলেট পর্যন্ত আছে। কালকে রাত্রে আমাদের তো 200-300 ভাই মানে মারা, আমার তো সবার খোঁজ খবর নিতে পারিনি। কালকে রাত্রেও আমার একটা ভাই ফোন দিয়ে বলছে যে ওরে বলতে বলা হয়েছে যে তুই বল যে আমি রাজাকার। ওরে বেদরম পিটার হয়েছে হাজতের মধ্যে, বলা হয়নি। তো এরকম ত্যাগের মধ্যে দিয়া আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা আমাদের কষ্ট আছে, চরম কষ্ট, তবে আমরা জানি যে টোকাইরা 500-700 মানুষের গাড়ির উপর ভর করে এই দেশের শাসন করছে। তাদেরকে রাষ্ট্র সংস্কার রাখ পর্যন্ত আমরা তাদেরকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা ছাড় দেবো না। ছাত্র সমাজ, দেশের মানুষ, আমরা রাষ্ট্র সংস্কার না করা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ওই আওয়ামী লীগ স্বৈরাচারী শাসকদের একটা জায়গা, তারা আওয়ামী লীগ পরিচয়ে যদি দেশের কোনো এই সরকারের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করা হয়, দাঁত ভাঙা জবাব দিয়ে ছাত্র সমাজ আমরা এটা দিব। আর আমরা এই রাষ্ট্র সংস্কার নিশ্চিত করবো। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রতি এই যে যত দল আছে তারা দেশপ্রেমের জায়গা থেকে এই যে রাজনীতি করে, তারা আমাদেরকে সহযোগিতা করবে কিভাবে রাষ্ট্র সংস্কার করলে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ হয়। আমরা সেই স্বপ্ন নিয়ে আমরা ছাত্র সমাজ, দেশের মানুষ এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আছি। আমরা রাষ্ট্র সংস্কার করার জন্য আমরা রাজপথে থাকবো সম্মিলিতভাবে। সারা দেশের মানুষ এই রাষ্ট্র সংস্কার না করা পর্যন্ত আমরা কেউ প্রতিনিধি না, আমরা সারা দেশের মানুষ প্রতিনিধি। আমাদের ডাকে সারা দেশের মানুষ আসবে, আমরা এই রাষ্ট্র সংস্কার করবো, এটাই আমাদের লক্ষ্য। আমি এটাই বলতে চাই, শান্ত যেটা বলল যে এখনো অনেকে শহীদ হয়েছে, কিন্তু এখনো আমাদের হসপিটালের মধ্যে, সরকারি বেসরকারি হসপিটালের মধ্যে অনেক ছাত্র কাতরাচ্ছে ব্যথায়। অনেকের মাথায় এমনভাবে গুলি লাগছে যেগুলো বের করা যায়নি, ওরা এখনো পাগলের মতো আছে। ওদের পরিবারকে কে জবাবদেহি দিবে? আমরা যদি এই যে রেজিস্ট্যান্স উইকের কথা বললেন, আমাদের এটাই মূল বিষয় যে যারা এরকম আমাদের মানুষকে শহীদ করেছে, যারা এভাবে হসপিটালে ফালায় রাখছে আমাদের ভাই বোনদেরকে, তাদেরকে তো জবাব দিতে হবে আমাদের কাছে।
যারা হসপিটালে আছে এখন আহত, তাদের চিকিৎসার ব্যাপারে তোমরা কি পদক্ষেপ সরকারকে নিতে কি বলেছো, কতটুকু হচ্ছে? আমরা আপাতত একটা নিজেদের থেকে পুরা সম্মিলিত আন্দোলন হিসাবে আমরা নিজেদের টিম গঠন করেছি। প্রত্যেকটা ইউনিভার্সিটির থেকেই একজন প্রতিনিধি চেষ্টা করবে যে আমরা প্রত্যেকটা হসপিটালে যেয়ে তালিকা করব যে এই হসপিটালে কয়জন ছাত্র আছে, প্রত্যেকটা হসপিটালে কোন কোন জায়গার ছাত্র আছে, ওদের পরিচয় নেওয়া এবং ওটা থেকে ফান্ড সংগ্রহ করা সেন্ট্রাল একটা উপস্থাপনায়। কারণ আমরা চাই না যে কেউ যদি এই একটা আহত ব্যক্তির নাম নিয়ে সে টাকা নিয়ে ভেগে যায়, এরকম আমরা সেন্ট্রাল কোনো একটা ব্যবস্থাপনায় আগাতে চাই। এবং যদি সরকার এটায় হেল্প করতে রাজি হয় এবং চেষ্টা দেয় তাহলে অবশ্যই আমাদের এটা খুবই ওয়েলকাম হবে। আমরা মূলত ছোট করে গতকালকেই আমরা 20 সদস্যের একটা কমিটি করেছি। আমরা যত বাংলাদেশের আহত নিহত হয়েছে তাদের একটা লিস্ট করব, এটা সার্জিস ভাইদের মাধ্যমে তাদের আইডির মাধ্যমে প্রকাশ করা হবে। অলরেডি গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে, সমন্বয়কদের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এমনি নিজেরা তত্ত্বাবধান করে যথেষ্ট মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমাদের ফ্যাকাল্টি থেকেও আমাদের ইউনিভার্সিটি থেকেও একদম পুরো ফুল পে করা হয়েছে। হ্যাঁ জি, আমরা এভাবে চলছে। বাউল ভাই, এই চোখের অশ্রু, এই চোখের অশ্রু, এই যে বেদনার অশ্রু অথবা আনন্দের অশ্রু সব মিশে গিয়ে কি বলবেন? এবং রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু তারা বলেছে যে তাদের এই রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করবে বলে প্রত্যাশা আপনাদের কাছে। আপনি একটি বড় কি বলবো, ওই যে শান্তর ভাবাবেগ আমি দেখলাম, তার ইমোশনটা আমি নিজেও সত্যি মানে আবেগ আপ্লুত হয়ে গেছি ভাবাবেগে। কি বলবো, কত রকমের বেদনার কথা আছে, কত রকমের ট্র্যাজেডির কথা আছে, কত রকমের মানে ব্রুটালিটি, নিষ্ঠুরতার কথা আছে। এক একটা ঘটনা যখন দেখি, ভিডিও যখন দেখি, একটা ভাই মারা গেল, তার বোন যে মানে হৃদয়স্পর্শী একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে, এগুলো দেখলে চোখে পানি এসে যায় আসলে। এই অথচ এই বেহায়া, আমরা এরশাদকে বলতাম যে একটা বিশ্ব বেহায়া, অথচ উনি এখনো বলে যে উনি নাকি রক্তপাত চান নাই, বিদেশে বসে বসে পালিয়ে গেছেন। আর আওয়ামী লীগের যে নেতারা ফুসফাস কথা বলে, এরা তো আসলে কি বলবো, এদের কোনো লজ্জা নাই। কারণ ওর নেত্রী ওকে নিরাপত্তাহীন রেখে 2 দিন আগে বলছে যে হাসিনা পালায় না, মুখ ভেংসি কেটে কেটে বলছে হাসিনা নাকি পালায় না, দম্ভ অহমিকা। অথচ পালিয়ে গেলেন, একা একা পালিয়ে গেলেন, নিজের জীবন রক্ষা করলেন আর বোনের জীবন রক্ষা করলেন। তার যে লক্ষ লক্ষ কর্মী বাহিনী ওদেরকে নিরাপত্তাহীন রেখে, ওদেরকে নিরাপত্তাহীন জয় বলেছেন যে তিনি আবার ফিরে আসবেন। হ্যাঁ, আসুক, আমরা চাই উনি আসুক, আসতে তো হবে, বিচার করতে হবে। এই যে মানবতার প্রত্যেকটা অপরাধের বিচার হবে বাংলাদেশের। আমরা ফিরে আনবো, যেভাবেই হোক তাকে আনবো। এটা গাল গল্প না, মামা বাড়ির আবদার না। আওয়ামী লীগ আবার বাংলাদেশে শাসন করবে, হুমকি দিবে, প্রতি বিপ্লবের ভয় দেখাবে বাংলাদেশের মানুষকে। ওই দিন গুজার গিয়া আর নাই বাংলাদেশে আওয়ামী লীগ। শোনেন, এই আওয়ামী লীগ অনেক মহামানব অবদান ছিল। এই হাসিনা এবং এই রিজিম এরা আওয়ামী লীগকে এখানে আনছে, এইখানে এনেছে, আবার বলে যে কোনো বিকল্প নাই। আপনার মতেস্কুর একটা বই আছে প্রতিহিংসার যে জায়গায়, সেটি কি যারা আওয়ামী লীগের, আপনি জানেন যে আওয়ামী লীগের নেতারা ছাড়াও অনেক সমর্থক কুল রয়েছে যারা হয়তো এই অন্যায়ের সাথে সবসময় জড়িত ছিল। একটা কথা বলি, জি, ওবায়দুল কাদের বলেছে না 10 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের পতন হইলে, 5 লক্ষ লোক মারা যাবে বলেছে না, রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। 5 তারিখের পরে একটা মৃত্যুর খবর আপনি আমাকে দিতে পারবেন কোথাও আওয়ামী লীগের কেউ মারা গিয়েছে? যা হয়েছে যুদ্ধক্ষেত্রে হয়েছে, আওয়ামী লীগেরও মারা গেছে, কিছু বেশি মারা গেছে সব সাইডে ছাত্ররা, আমাদের ভাইয়েরা, তারা রক্ত দিয়েছে। ব্রুটালিটি আমরা দেখেছি। প্রতিবাদে প্রতিরোধ করতে গিয়ে আওয়ামী লীগেরও কিছু লোক মারা গেছে, পুলিশ সদস্য কিছু মারা গিয়েছে। কিন্তু বিপ্লবের পরে 6 তারিখ থেকে হ্যাঁ হয়েছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন নানান ধরনের ক্ষোভ পুনর্পুঞ্জীবিত দীর্ঘদিনের। একটা লোক মারা গিয়েছে। তারা যদি এটা খুব কঠোরভাবে দমন না করতাম তাহলে কি হতো আপনি বলেন? চিন্তা করতেন আওয়ামী লীগের নাম নিশানা থাকতো? কোনো মানুষ জীবিত থাকতো যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে? হ্যাঁ, আওয়ামী লীগ ধারণ করা, আদর্শকে ধারণ করা কোনো অপরাধ, এটা আমরা বলি না। কিন্তু আওয়ামী লীগের নামে আপনারা যে স্বৈরতন্ত্র, যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, এক নেতা এক দেশে, যে সে বলছিল শান্ত যে আপনি কোনো বিকল্প যখন রাখবেন না তখন দারুণ বিস্ফোরণে নতুন পথ তৈরি হয়ে যাবে। 75-এ যে হত্যাকাণ্ড হয়েছে, নিষ্ঠুর হত্যাকাণ্ড। অফকোর্স কেউই কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, আমরা যারা বিবেকবান মানুষ। কিন্তু আপনাকে কিন্তু পথ রাখতে হবে। আপনি কোনো পথ রাখেননি এবং একদল মানুষ তৈরি করেছেন, তাদেরকে দিয়ে গল্প করেছেন যে বিকল্প কি কি, উনি না থাকলে বাংলাদেশ একেবারে সাগরে ডুবে যাবে, পড়ে যাবে। আহা, কি ধরনের বক্তব্য, কি ধরনের মশকরা,
কি ধরনের নিষ্ঠুরতা! বিচারকরা আমি দেখেছি হজে গিয়েছেন আন্দোলনের সময়, ওই সময় তার নামে মামলা হয়েছে, পাসপোর্ট দিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছে পাসপোর্ট, রাখেন এগুলা। মৃত্যুবরণ করেছে 3 বছর আগে, তার নামে মামলা, বোমা সরেছে, পঙ্গুত্বের সাথে জীবনযাপন, প্যারালাইজ, তার নামে আপনি মামলা দিয়েছেন, গায়েবী মামলা অসংখ্য, এরকম মামলা আমার নামে বহুত আছে। কি বলবেন এই যে শাসন! সেই জন্যে ওই যে আমি যেটা বলছিলাম যে ফ্রেঞ্চ রেভলিউশনের উপর একটা বই আছে মতেস্কুর, দ্য স্পিরিট অফ লস, সেই বইতে পরিষ্কার করে বলেছিলেন, বলা হয়েছে যে রাজার ঐশ্বরিক ক্ষমতার অধিকার আছে। তা আমাদেরকে এখানে বলবার চেষ্টা করা হয়েছিল যে শেখ হাসিনার বিকল্প নাই, তিনি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী একরকম, তিনি অতুলনীয়, তিনি অপ্রতিদ্বন্দ্বী, তিনি না থাকলে এই দেশ বঙ্গোপসাগরে ডুবে যাবে। এখন প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা ছিল বাংলাদেশের সবচাইতে গণদুশ্মন। এই রাষ্ট্রটাকে, এই দেশটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মানে কি বলে মানে আন্তর্জাতিক কূটনীতিক যে শক্তি, আমাদের যে কি বলে অধিকার, পররাষ্ট্র নীতি আমাদের যে একেবারে নতজানু আত্মবিকৃত কিছু মানুষকে দিয়ে, একটা বাহিনী দিয়ে এবং তার দলের কিছু গুন্ডা বাহিনী দিয়ে সমস্ত জাতিকে শাসন করেছেন, শোষণ করেছেন, হত্যা করেছেন, যেমন করে পারেন, যখন যাকে ইচ্ছে ধরে এনেছেন, যাকে ইচ্ছে গুম করেছেন, কোনো শাসন নাই। বিশাল যে আপনি রেজিম বলছেন, রেজিমের যে জায়গায় আগেও শুনেছিলাম, সেই রেজিমের সাথে সম্পৃক্ত এদের কি ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সম্ভব হবে আসলে? আমি জানি না কতটা সম্ভব হবে, কিন্তু এটা সময়ের দাবি, করতেই হবে। একটা দৃষ্টান্ত যদি আপনি তৈরি না করেন, 52 বছর, 53 বছর এই রাষ্ট্র স্বাধীন হয়েছে, বিভাজন দিয়ে, অনৈক্য দিয়ে, নীতিহীনতা দিয়ে, জুলুম দিয়ে, পীড়ন দিয়ে, ভোটের অধিকার ছাড়া আপনি এই রাষ্ট্রকে, প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে। একটা প্রতিষ্ঠান, আমি যে বিচার বিভাগের কথা বলছিলাম, আপনি দেখেন নাই বিচারক সাহেবরা, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ওনাদেরকে প্রধান বিচারক থেকে ফুল দিয়ে বরণ করছেন, ডিবি হারুন প্রধান বিচারকে ফুল দিয়ে বরণ করে। এই আচার আপনি কোনোদিন দেখেছেন? কোন জায়গায় হয়েছে? একটা যতটা বিচারপতি তার চাইতে বেশি আওয়ামী লীগার, উৎকৃষ্ট আওয়ামী লীগার। একটা আমাদের বিচার অঙ্গনকে কি রকম কলুষিত করা হয়েছে। আমাদের দুদককে আওয়ামী লীগকে সাদা সার্টিফিকেট দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন কত নতজানু, কতটা কি বলে মেরুদণ্ডহীন হতো। 15ই আগস্ট নিয়ে শান্ত বলেছিল, খুব ছোট্ট কথা, একটু আপনাদের 2 দিনের অবস্থান কর্মসূচি, পরিষ্কার কথা, জি, দগদগে ঘা রক্ত। শান্ত যেটা বলেছে, আমাদের অসংখ্য ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে। আজকেও দেখলাম একটু আগে একজন মৃত্যুবরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ভাই। অসংখ্য মানুষ অন্ধ হয়ে গিয়েছে, প্রায় শতাধিক মানুষ 2 চোখ অন্ধ হয়ে গেছে। এর চাইতে বড় মানবতা বিরোধী অপরাধ হইতে পারে না। আপনি এই শোক নিয়ে আপনি কথা বলছেন না, আপনি 53 বছর আগের শোক, আমি সেটাকে বলছি না, সেই শোক নিয়ে আপনি মাতম তুলছেন, আর শোকের আড়ালে আপনি প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছেন। ওই স্বপ্ন বাংলাদেশের মানুষ আর আমরা ফিরবো, তবে আমাদেরকে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের পর্যায়ে আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আগের মতোই সঙ্গে চাই আবার। আরো একবার স্বাগত জানাচ্ছি নেটোর মাই টিভি সংলাপে। দর্শক, আসলে ভাষা নেই। বিরতির আগে আমরা যেখানে ছিলাম, আমরা দেখছিলাম যে শান্তর কান্না, তাসিমের, তার সহকর্মী যারা আহত হয়েছে তাদের প্রতি আকুতি, আমাদের বাবুল ভাইয়ের দীর্ঘদিনের সংগ্রামের সহযোদ্ধা যাদের হারিয়েছে তাদের কথা মনে করে যে চাওয়া, এবং সেই চাওয়া একসাথে মিলিত হয়েছে। সেই চাওয়াটা হচ্ছে যে বৈষম্যহীন দেশ গঠনের, বৈষম্যহীন দেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাত্রা হয়তোবা শুরু হয়েছে। এবং আমি শান্ত সেখানেই আসি। আমরা দেখতে পেলাম যে 44তম বিসিএস এর ভাইবা 1 সেপ্টেম্বর যে কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়ে একটি বিপ্লবী হয়ে গেল। সেখানে এই হয়তো প্রথম নিয়োগ প্রক্রিয়ার শুরুর যে জায়গা, সেখানটায় আসলে তোমরা কি বলবা? এখানে কতটুকু কিভাবে দেখতে চাও এই বিসিএস এ যারা আসবে তাদেরকে? খুব বেশি সময় আমরা নিব না, প্রতিটা ছোট ছোট করে বলতে। সার্জিস ভাই মনে হয় ক্লিয়ার করছে বিষয়টা, যে আমরা চাই যে মানে এখানে 10,000-এর বেশি যারা নিয়োগ পাবে এদের বিরুদ্ধে যাতে কোনো মানে বৈষম্য বা ওরা যাতে অবিচারের শিকার না হয়, তবে যারা এই যে প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে যেন কঠোর নেওয়া হয়, মানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, তো এটাই মূলত আমাদের পক্ষ থেকে বলা। জি তাসিম। জি, আমি বলবো যে এখন আমাদের মূল উদ্দেশ্য এই আন্দোলনের হচ্ছে এক তো বিচার করা যারা আমাদের প্রতি এরকম শাসন চালাই গেছে,
কিন্তু আমাদের মূল বিষয়, সবচেয়ে মূলত বিষয় হচ্ছে বৈষম্যতা যেন না থাকে। হোক এটা বিসিএস এ, হোক এটা যারা গ্রামগঞ্জে থাকছে, আমরা কারোর উপরে নির্যাতন কাটাইতে দিতে দেখবো না। তবে এই যে বিসিএস এর মানে ভাইবাটা এইভাবে ভাইবা তো একটা মাধ্যম পরীক্ষার, তাও তো এখানেও আমি মনে করি যে সর্বোচ্চ মেধাবীরে স্বীকৃতি দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমরা বাছাই করে নিয়ে নিতে পারবো যে আমাদের সেরা সন্তান কারা, দেশের মানে উদ্ভাবনী শক্তি কারা। তো এটা এই প্রক্রিয়ায় যদি ফাইনাল করা হয়, আমার মনে হয় না এখানে মানে সেরা লোকগুলো আইসা পড়বে, যেহেতু আমাদের এখন যারা নিয়োগ দিবেন বা যারা ভাইবা নেবেন তারা তো জানেন যে এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশের সেরাদেরকে নিয়ে আসতে হবে, আর তাদের সে দায়িত্ববোধের জায়গা থেকে তারও সেটা চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের পাশ করা এটা হোক খালি পরিচয় না, আমাদের নিজেদের পড়ালেখার দক্ষতার যোগ্যতায়, আমাদের নিজের যোগ্যতায় আমরা আগাই যেন, এটাই হচ্ছে একমাত্র চাহিদা। আমাদের পরিচয় না, আমাদের বাপকে, আমাদের নানাকে, আমাদের চাচাকে, এটা কেন দরকার? আমাদের কি যথেষ্ট মেধা নাই? আমাদের দেশের ছাত্রদের কি যথেষ্ট মেধা নাই? আমাদের কি বাপ নানাদের লাগবে? কোটার যে ব্যাপারটা, আপনার কোটা মানে মুক্তিযোদ্ধা 2.5 লাখ না, তো 2.5 লক্ষ মুক্তিযোদ্ধার যদি তারা একদম চায় যে আমরা 18 কোটি মানুষের মাঝে মানে 2.5 লক্ষ আমরা কোটা চাই, আমরা তো বিশ্বাস করি যে মুক্তিযোদ্ধারা মেরুদণ্ড সবচেয়ে বড় শক্ত, তারা সামনের দাঁড়ায় তাদের অধিকারের, এখানে আমাদের সাধারণ যারা আছি বা যাদের মুক্তিযোদ্ধা ব্যাকগ্রাউন্ড নাই, তারা তাদের চেয়ে মেধা পরিশ্রমে সব দিক দিয়ে আগে থাকবে। কিন্তু আফসোসের বিষয় হলো তারা কোটার দাবিদার। এটা মানে আমরা মনে করি যে তাদের সম্মানের অন্য অনেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধারা এসে বলেছে যে আমরা কোটার জন্য যুদ্ধ করি না। ওদের প্রতি তো এরকম যাদের বাবা বা নানা মুক্তিযোদ্ধা, তারা তাদের ফ্যামিলিকে সবসময় বলেছে জীবনে কোনো পদ খুঁজবা না কোটার থ্রুতে, কারণ তোমাদের নিজেদের যোগ্যতা লাগবে। তো মানুষ হয়ে দাঁড়াতে হলে নিজেদের যোগ্যতা লাগবে। তো তারা এটা মানে এটাই যে যারা চাইছে লাস্টে, আমার মনে হয় না তারা কিভাবে ইয়ে করছে, কিন্তু আমরা মানে এটা আমাদের আন্দোলনের সময় আমরা স্পষ্ট বলছি, যদি তারা ন্যায্য দাবিতে যে হ্যাঁ আমরা অনগ্রসর বা আমাদের একটু সুবিধা দেওয়া হোক, তাইলেও তারা এটা পার্সেন্টেজ আছে 0.72%, 2.5 লক্ষ 18 কোটির মাঝে। এটা হলো ন্যায্য একদম, যদি সমতার ভিত্তিতে করতে চাই। আর 0.72%, 2.5 লক্ষ। আর আমি মনে করি তাদেরকে অবশ্যই সম্মান দেয়া হোক, যা তারা যদি আর্থিকভাবে বা বিভিন্নভাবে একটু বৈষম্যের শিকার হয় বা আগে যেতে না পারে, এখানে তাদেরকে অবশ্যই অনেক ফ্যাসিলিটির মাধ্যমে যারা তাদের একটা ভালো স্ট্যান্ডার্ড লাইফ বিলং করতে পারে এই ব্যবস্থা করে দেওয়া হোক, বা এটা আমরা চাই। আমি আমার গল্প থেকে আমি জানি যে নৌ কমান্ডার আপনার একজন হুমায়ুন কবির চিনেন হয়তো, উনি ওই যে ইয়েতে হিরন পয়েন্টে পাকিস্তানি, ওনার ফ্যামিলিগত, ওনার আমি শুধুমাত্র এই যে ইয়েতে হাসপাতালে শুনছি যে একজন মুক্তিযোদ্ধা আছে। তা আমি ওই সময় সিরিয়ালে দাঁড়ানো ছিলাম, আমি আগ্রহ করে গিয়ে ওনার সাথে উনি অসুস্থ ছিল, বসেছিল সোফায় বাইরে, আমি যা কথা বলে ওনার এই যে ইতিহাস, আমাদের যে আগ্রহ, ওনার সম্মান, আমি ওনার সাথে কথা বলার পরে আমি নিজে বাইরে যা পিজি হাসপাতালের বাইরে যায় একটা ডাব এনে তারা খাওয়াইছি। তার ফ্যামিলিগতভাবে আমি এই যে সে মারা গেছে কিছুদিন আগে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, আমি মানে এই যে মানে যে জায়গাটা তার প্রতি আমি খোঁজ খবর অটো চলে আসে। আমি মুক্তিযোদ্ধা কর্নারেও যে ইয়েতে গেছি, অনেক মুক্তিযোদ্ধার কথা শুনলে আমরা সব সময় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আমাদের সেরা সন্তান তারা, মানে জাতির সেরা, মানে পুরা সূর্য সন্তান তারা। তো এই জায়গাটা আমাদের সব সময় আছে, আমরা এটা সম্মান করি। তো তারা যদি কোনোভাবে মানে তাদের একটু মৌলিক অধিকারের কোনো ঘাটতি থাকে, এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব যে তাদেরকে ওইটা ফিল আপ করার অন্য ব্যবস্থা করে দেবে। আমরা এই প্রসঙ্গে সুযোগ থাকলে আরো কথা বলবো। আমরা বাউল ভাই আবার এই প্রসঙ্গে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় আসলে সক্রিয় হয়নি বা এখনো অনেকে যোগ দেয়নি। রাস্তাঘাটে এখনো শিক্ষার্থীরা আছে, কিছু ট্রাফিক পুলিশ তারা হয়তো নেমেছে। চোর ডাকাত খেলা আপনারা বলছেন যে সেটাকে খেলা, সেটি আপাতত বন্ধ, বা এই ডাকাত পড়ার কাহিনী আপাতত দেখছি না। তো এই যে এই অবস্থাটা আসলে কতদিন আর সাস্টেইন করা ঠিক হবে? বা না, এটা যেটা দেখছেন একটা বিপ্লবের পরে নানান কিছু, মুক্তিযুদ্ধের পরেও আমরা দেখেছি নানান ধরনের অঘটন শূন্যতা, নানান বিষয় হয়। আপনি দেখছেন যে শৃঙ্খলা অলরেডি চলে এসছে, প্রায় 80% চলে এসছে।
এই যে পুলিশ বলেন বা প্রশাসন বলেন, এই 15 বছরের মানে নির্লজ্জ দলীয়করণ, এর মধ্য দিয়ে প্রশাসনের অভ্যন্তরে নানান জায়গায় নানানভাবে যে এই যে ফ্যাসিস্টের প্রেতাত্মা তারা তো এখনো আছে, নাই তা না তো, বা তাদেরকে দিয়ে অনেককে দিয়ে যারা ফ্যাসিস্ট রিজিমকে যারা ওন করেন নাই, সমর্থন করেন, তাদেরকে দিয়ে অন্যায়ভাবে অনেক কিছু করানো হয়েছে। সেজন্য অনেকে ভয়ে নানান বাস্তবতার কারণে গাটাকা দিয়েছেন, অনেকে অনেক কারণেই হয়তো অনুপস্থিত ছিলেন, সেটা সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে পরিষ্কার করে। এবং আপনি দেখছেন যে বাংলাদেশে প্রায় প্রত্যেকটি থানারই কার্যক্রম শুরু হয়ে গেছে, রাস্তায় ট্রাফিকরা আসছেন, ছাত্ররা সাথে কাজ করছেন। আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে যেই মানে অসঙ্গতিগুলো আছে এটা শেষ হয়ে যাবে। কর্মকর্তাদের মধ্যে সচিবালয় সহ একটা রদবদল অনেকেই চুক্তিভিত্তিক বিশাল সংখ্যা ছিল, এটা তো অন্যায়ভাবে বঞ্চিত অনেকে ছিল, অন্যায়ভাবে করা হয়েছে। শোনেন, আমরা অনেক কিছু দেখেছি। আপনি যে বলেছেন না, ও যে বলেছিল মুক্তিযুদ্ধ কর্মকর্তা বা মুক্তিযুদ্ধের কোটা, শোনেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় অর্জন, এটা নিয়ে কোনো কথা নাই। মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, অলওয়েজ রেসপেক্ট করি। আমি মুক্তিযুদ্ধ পরিবার থেকে এসেছি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি যে তারা বলেছে এই 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 ভাতা খাবার জন্যে বা এই কোটার জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করিনি। সত্যিকারে যারা মুক্তিযোদ্ধা, একটা জনযুদ্ধ ছিল, তারপরে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তারা কিন্তু এটা পরিষ্কার করে বলেছেন। কিন্তু এই মুক্তিযুদ্ধের নামে অনেক ধান্দা ফিকির হয়েছে, মুক্তিযুদ্ধের নামে অনেক অনৈতিক কাজ হয়েছে, অনেক ধোঁয়াশা মানে অপরিষ্কার কর্মকাণ্ড। আপনি বলছেন 30 লক্ষ শহীদ, আজ পর্যন্ত আমরা সেই তালিকা পাই নাই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে গেলে এখনো মানুষ 30 লক্ষ শহীদ যদি হয়, তো হোয়াই 2.5 লক্ষ লোক কেন ভাতা পাচ্ছে, বাকি লোক কেন পাচ্ছে না? আমি যে এই চ্যাপ্টারটা শেষ করে দেই। তারপরে আপনার মুক্তিযুদ্ধের বছরে যাদের জন্ম হয়েছে, তার আগেও যাদের জন্ম হয়েছে, তারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন। আমি যতটুকু জানি তখন 80,000 মুক্তিযোদ্ধা ছিল, এখন আপনি সেটা 2.5 লক্ষ। সব আওয়ামী লীগের চেলা চামুন্ডা, গুন্ডা পান্ডা, এরা এই রাষ্ট্র থেকে এই মুক্তিযুদ্ধের নামে এই ভাতাগুলো নিয়েছে, লুণ্ঠন করেছে, লুটপাট করেছে। তাহলে আপনারা একটা মহিমান্বিত মুক্তিযোদ্ধাকে নিয়েও যদি আপনারা এই অপশাসন অপরাজনীতি করে থাকেন, আর যদি সময় থাকে বিসিএস নিয়ে আমি বলে দেই। শোনেন, একদম 1 মিনিটে বলবো। এই যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে, আমরা বলছি না আমাদের প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনার কোনোভাবে অতি মেধার কারণে কেউ যদি বিসিএস উত্তীর্ণ হতে বিএনপি জামাতের মামু বাড়ির গোষ্ঠী, নানা বাড়ির গোষ্ঠী, মানে কোথাও কোনো বিএনপি জামাতের ন্যূনতম সম্পৃক্ততা থাকলে পাশ করবার পরও ওই পুলিশ সার্টিফিকেটের নামে ক্রস করে দেওয়া হয়েছে, বাতিল করে, এরকম অসংখ্য আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তো এই রাষ্ট্র আর চলবে না, এই বিসিএস আর চলবে না চাকরির ক্ষেত্রে। যারা অনেক ধন্যবাদ। যদি সুযোগ থাকে ফিরবো। একদমই শেষ সময়ে তাহসিম, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, এর আগে আমরা কোটা বিরোধী আন্দোলন থেকে দেখেছিলাম পরবর্তীতে রাজনৈতিক দল করতে, তোমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সেই রাজনৈতিক দল গঠনের কোনো প্রক্রিয়ায় আগাচ্ছ? আমি বলবো যে এখন দলীয় চিন্তার বাদে আমাদের নিজ চিন্তা করতে হবে যে আমাদের নিজের পাশের মানুষ কিভাবে চলছে। দলীয় চিন্তা যদি করতে হয়, তার আগে আমাদের ভোটিং সিস্টেম ঠিক করতে হবে। কারণ এখন আমরা দেখতে পারি যে একটা স্বৈরাচারী সরকার খুব ছোট করে বলতে হবে, যেভাবে নির্যাতন চালায়, 1 মিনিটের মধ্যে ওইভাবে নির্যাতন সে চালাবে না যদি ভোট কখনো কাউন্ট করতো। আমাদের ওই ভোটটা এনশিওর করলে পরে একটা দল যদি দাঁড়ায়, তাহলে এটা জনগণ বুঝবে যে কাকে দেওয়া উচিত সরকার। আচ্ছা, এটা আসলে আমাদের নিজেদের থেকে স্বীকৃতি দেওয়া। শান্ত বলছে যদি মানে আমাদের এই প্রশ্নের জবাবটা 1 মিনিটেই আমাদের এই রাষ্ট্র সংস্কারের যে ছাত্র সমাজ দায়িত্ব নিছে, এখান থেকে নতুন দল আসবে কিনা, আপনার প্রশ্ন এটাই। তো আমরা এখন যে স্বপ্ন দেখছি, আমাদের মূল লক্ষ্য হলো রাষ্ট্র সংস্কার। এরপরে কোনো দল, যে দলই আসুক, আমি স্পষ্টভাবেই বলি, আমারও রাজনৈতিক দল তৈরি করার রাইট আছে। সুতরাং আমি রাজনৈতিক দল করতেই পারি, কিন্তু আমাদের যে রাষ্ট্র সংস্কারের ফোকাস, এখানে আর কখনোই যেন কোনো রাজনৈতিক দল সরকারে যায় পুরো একটা মানুষ পুরো দেশটারে জিম্মি করতে না পারে। তবে আমরা এখনো ওইভাবে ভাবছি না। তবে সময় আগে রাষ্ট্র সংস্কারের এই কাঠামোগুলো আমরা সম্মিলিতভাবে করতে চাই, সবার মতামতের ভিত্তিতে। তারপরে যদি কখনো মনে হয় যে ঠিক আছে, আমাদের মানে পুরিয়ে দেয়া যায় না, রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত, তাহলে আমরা জনগণের সবচেয়ে মানে পুরো নীতি নির্ধারকের যে জায়গা, এখানে আমরা মানে নিজেদেরকে অবশ্যই সে দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত। বল ভাই 30 সেকেন্ড সময় দিন, আমাদের একদম শেষ করি। শোনেন, আমাদের একটা বিশাল তারুণ্যের গোষ্ঠী আছে, যেটা পৃথিবীর অসংখ্য দেশের নাই, বেশিরভাগ দেশের নাই, উন্নত বিশ্বের নাই।
এই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমাদের অসংখ্য তরুণ মাইক্রোসফটে, গুগলসে কাজ করছে, হ্যাঁ, নাসায় কাজ করছে। এদের যে অমিত সম্ভাবনা, মেধা, এই মেধাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং অদূর ভবিষ্যতে আমরা পৃথিবীর নেতৃত্ব দেব। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একাধিকবার আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনাদের নিয়েও বিভিন্ন সমালোচনা আলোচনা ছিল। এখনকার যে বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের স্বপ্ন এই প্রজন্ম দেখছে, যে বিষয়গুলো দাবি তুলছে, যেগুলো বিগত সরকারের সদ্য বিদায় নেওয়া সরকারের, সদ্য পালিয়ে যাওয়া যদি বলেন, সেই সরকারের যে ভুলগুলো, সেই অন্যায়গুলো, আপনারা কতটুকু কমিটমেন্ট দর্শককে দিতে পারবেন যে সেই জায়গায় আপনারা যাবেন? আপনি চমৎকার একটা কথা বলেছেন। শোনেন, গণতন্ত্রটা হলো প্র্যাকটিসের ব্যাপার, দীর্ঘদিনের প্র্যাকটিসের ব্যাপার। আমরা ক্ষমতায় ছিলাম আজ থেকে 18 বছর আগে সর্বশেষ। আমি বলি না বিএনপি যা করেছে সব ভালো কাজ করেছে এবং সব কিছু করে ফেলেছে, আমি বলি না সেটা। তবে নিশ্চয়ই আমার পার্টি, আমার নেতৃত্ব, আমি নিজেও দেখছি, খেয়াল করছি। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি একটা তার ফেসবুক স্ট্যাটাস দেখেছেন সম্প্রতি, যে উনি বলেছেন যে রাজনৈতিক কার্টুন চাই আমি। উনি নিজের একটা কার্টুন, হ্যাঁ, এক সময় 30 সেকেন্ড বিএনপি শাসনামলে শিশির ভট্টাচার্য অনেকেই বেগম খালেদা জিয়ার নামে কার্টুন আঁকতেন, ব্যঙ্গ কার্টুন আঁকতেন। তারেক রহমান সাহেব সেটা বলেছেন যে আপনারা কার্টুন আবার আঁকেন, আমার বিরুদ্ধেও আঁকেন দরকার লাগলে। সেই জন্য রাজনীতিটা উন্মুক্ত করে দিতে হবে, এটাই আমার বক্তব্য। এবং এখান থেকেই পরিশীলিত ভালো এবং উন্নত কিছু। মানে আপনাদের নেতারা কি সেই লেসনটা, শিক্ষাটা নিচ্ছে? এটা তো একটা পজিটিভ সাইন। আমি যে একটা উদাহরণ বললাম, নিশ্চয়ই নিতে হবে। যদি আমরা না নেই, আমাদেরকেও ছুঁড়ে ফেলে দেবে নিশ্চয়ই। এবং ছুঁড়ে যে ফেলা যায় সেই পথটা খোলা রাখতে হবে। মানে কিছু জায়গা যে দখল বেদখল, আগে যেখানে আওয়ামী লীগ ছিল সেখানে এখন বিএনপির সাইনবোর্ড এরকম লাগা ছিল, যদিও পদক্ষেপ নিয়েছে। আমি শেষ করি এই বিষয়টা পরিষ্কার করে। আমি একটা কথা কিন্তু বলেছি, আওয়ামী লীগ বলেছিল যে 10 লক্ষ মানুষ মারা যাবে, একজন মানুষ মারা যাওয়ার খবর আলহামদুলিল্লাহ আমি শুনি নাই। হ্যাঁ, আপনি দখল বেদখলের কথা যেটা বলেছেন, বিচ্ছিন্নভাবে হয়েছে, নানান সুযোগ সন্ধানী মানুষের মধ্যে চলে এসছে। আমরা দীর্ঘদিন ক্ষমতায় নাই, আমাদের হাতে প্রশাসন এখনো নাই, দেশে সরকার নাই। এই যে বিষয়গুলো ঘটছে, এটা ঘোলা পানিতে অনেকে মাছ শিকার করে থাকতে পারে। তবে খুব দ্রুততম সময়ে আমরা দলীয় ব্যবস্থা নিয়েছি এবং আশা করি যে এই বিষয় আর হবে না। এটা সাধুবাদ পাওয়ার যোগ্য একদমই। তাসিম, সেটি হচ্ছে যে দর্শকের জন্য তোমার বলার যদি কিছু থাকে, নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলা, বৈষম্যহীন বাংলাদেশ, সেটির জন্য আমাদের দর্শকদের জন্য যদি তোমার বলার কিছু থাকে। আমি এই রিসেন্ট ডক্টর ইউনূস যেভাবে স্পিচ দিয়েছেন সেটাই বলবো যে স্টুডেন্ট আন্দোলন এটা আর এখন নাই, এটা একটা জনগণের আন্দোলন। এখন আমাদের পারিপার্শ্বিক দেখতে হবে। আমাদের কেউই যদি নির্যাতনের থ্রুতে যায়, আমাদের নিজেদেরই দেখে রাখতে হবে। আমাদের কমিউনিটিতে এরকম ক্রুয়েল মানুষ আর রাখা যাবে না যে একে একের উপরে নির্যাতন চালায়, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। ওকে, ধন্যবাদ হাসিবুল হোসেন শান্ত। তোমার শেষ কথা দর্শকদের জন্য বলবো। আরেকটা হচ্ছে যে দেশ গঠনে যারা ঘরে থেকে সাপোর্ট দিয়েছে মানসিকভাবে, সবার তো সহযোগিতা আসলে লাগবে। দর্শকের জন্য তোমার শেষ কথা, তোমার কথার মাধ্যমেই আমরা শেষ দিকে যাব। আমি দেশের ছাত্র সমাজ, একদম সারা বাংলাদেশের মানুষ, আমরা এই গণ অভ্যুত্থানের মালিক বা এটার যে প্রতিনিধি, আমি মনে করি বাংলাদেশের ছাত্র সমাজ, নাগরিক সবাই। তো আমরা রাষ্ট্র সংস্কারের দিকে আগাচ্ছি। আমি মনে করি সবার এই যে 5 তারিখে যেভাবে সারা বাংলাদেশের মানুষ সজাগ থেকে রাজপথে নেমে এসে পুরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমরা রাষ্ট্র সংস্কার না করা পর্যন্ত যতদিন সময় লাগবে, আমরা তো বলেছি যে আলাদা পার্টি যারা আছেন তারা সহযোগিতা করবেন। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারটা প্রয়োজন একদম একটা। আমরা চাই যে আমাদের জেনারেশন অন্তত ওই রকম সহিংসতা যেন আর কখনো ফিরে না আসে, এটা আমরা চাই। তো দর্শকদেরকে বলবো, আমরা সামনে এই যে ছাত্র সমাজের কথায় যেভাবে বাংলাদেশের মানুষ আপনারা ঘর থেকে ফিরে রাজপথে নেমে এসেছেন, ছাত্র সমাজ আপনাদেরকে ডাকবে, আপনাদের উপরে ভর করে, আপনাদের আশ্বাসের উপরে ভর করে বা আপনাদের এই যে রাজপথে নেমে আসার উপরেই এই রাষ্ট্র সংস্কার করে যাবে। আপনারা আসবেন আমাদের ডাকে, আপনারা আমাদের দিকে লক্ষ্য রাখবেন। যদি কোনো ভুল পথে আমরা হাঁটি, অবশ্যই সেটা ধরিয়ে দিবেন। রাষ্ট্র সংস্কার নিশ্চিত করবেন আপনাদের সবার অংশগ্রহণের মাধ্যমে। আমরা এই রাষ্ট্র সংস্কারের পথে হাঁটতে চাই। অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মাই টিভি সংলাপের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। তবে আমরাও আজকের আলোচকদের সাথে এবং আমাদের এই অহমের যে প্রজন্ম, সেই প্রজন্মের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের যে লাল সবুজের পতাকা অনেক শহীদের রক্তের বিনিময়ে ৭১-এ আমরা পেয়েছিলাম, সেই পতাকা আবার সেই রক্তে লাল হয়েছে ২০২৪-এর যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেই অভ্যুত্থান হয়েছিল বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন নিয়ে। আসুন আমরা যার যার জায়গা থেকে নিজের ভূমিকাটা পালন করি, যার যার ছোট ছোট ব্যক্তি স্বার্থ পরিহার করে এ বাংলাদেশকে কল্যাণমূলক দেশ হিসাবে গড়ে তুলতে সবাই একটু হলেও ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।